ওকে, তাহলে খেয়াল করো, আমরা 11.3 পর্যন্ত করেছি হায়ার ম্যাথের। আজকে আমরা হায়ার ম্যাথের 11.4 অধ্যায়টা শুরু করব। এই অধ্যায়টা হায়ার ম্যাথের স্থানাঙ্ক জ্যামিতির মধ্যে অনেক ইম্পর্ট্যান্ট একটা অধ্যায়। অধ্যায় 11.1 থেকে 11.4, এই চারটা অধ্যায়ের মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট অধ্যায় হচ্ছে 11.4, যেটা আমরা আজকে করব। মোস্ট ইম্পর্ট্যান্ট অধ্যায় এটা। এবং এই অধ্যায়টা একটু বড়, বেশ বড় সড়ো একটা অধ্যায় এটা। এটা শেষ হইতে মোটামুটি বেশ ভালো পরিমাণ সময় লাগবে আমাদের শেষ করতে। আর এই অধ্যায়টাতে অনেক ঝামেলা আছে। মানে ঝামেলা বলতে বলতেছি যে অঙ্কগুলো একটু ডিফারেন্ট টাইপের অঙ্ক, এবং অনেক ছোট ছোট বেসিক আছে এই অধ্যায়ের মধ্যে। তবে আমি আপনাদের বলেছিলাম যে এই অধ্যায়টা সরাসরি কোচিংয়ে এসে করলে সবচেয়ে ভালো হইতো। এখন অনলাইনে কতটুকু ভালোভাবে করাইতে পারবো ঠিক বলতে পারতেছি না, তোমরা কতটুকু বুঝতে পারবো তারও কোনো গ্যারান্টি নাই। তারপরে আমি যতটুকু সম্ভব ভালো করে বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে, দেখো তোমরা কতটুকু বুঝতে পারো অঙ্কগুলো। তো এই অধ্যায়ের প্রথমেই আজকে যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে সূত্র। এই অধ্যায়ের সূত্র দিয়ে আমরা অঙ্ক শুরু করব। তো আজকে প্রথমেই যে সূত্র নিয়ে আলোচনা করব সবগুলো সূত্র সুন্দর করে নোট করে ফেলবা। আর আরেকটা কথা বলে দিই, এই অধ্যায়টা শুরু করার আগে একটা কথা বলে দিচ্ছি। আজকে যে খাতার মধ্যে এই অধ্যায়টা শুরু করেছো, একদম সিরিয়ালি ওই খাতার মধ্যে অধ্যায়টা শেষ করবা। মাঝখান দিয়ে অন্য কিছু ঢোকানো যাবে না। যে পৃষ্ঠা থেকে বা যে পেজ থেকে আজকে লেখা শুরু করছো, সিরিয়ালি এই খাতার মধ্যেই চ্যাপ্টার শেষ করবা। ভিতরে কোনো পেজের মধ্যে অন্য কোনো চ্যাপ্টারের লেখা যাতে না ঢুকে, এতে আপনাদের জন্যই সুবিধা হবে। সিরিয়ালি থাকলে পরবর্তীতে এইগুলোকেই তুমি নোট খাতা হিসাবে ইউজ করতে পারবা। এই অধ্যায়টার ক্ষেত্রেই আমি স্পেশালি এই কথাগুলো বলতেছি, কারণ এই অধ্যায়টার গুরুত্ব অনেক বেশি। এই অধ্যায়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ বিধায় আমি বলতেছি একটা খাতায় সিরিয়ালি চ্যাপ্টারটা শেষ করার জন্য, যাতে অঙ্কগুলো বেসিকগুলো ছোট ছোট নোট, অনেক নোট আছে এই অধ্যায়ে আমি বলবো, সবগুলো নোট যাতে সিরিয়ালি একটা খাতার মধ্যে থাকে। এক এক নোট বা এক এক অঙ্ক যাতে এক এক খাতার মধ্যে না উঠে, পরবর্তীতে তাহলে সমস্যা হবে রিভিশন দিতে। এই জন্য এই অধ্যায়ের আমি যে কয়টা অঙ্ক করাবো, যে কয়টা সূত্র লিখে দিব, যে কয়টা নোট লিখে দিব, সবগুলো সিরিয়ালি একটা খাতার মধ্যে থাকবে। এটা আমার কথাটা গুরুত্ব সহকারে ফলো করার চেষ্টা করবেন। তো দেখেন, অনুশীলনী 11.4, 11.1 থেকে 11.3 পর্যন্ত ওই প্রথম তিনটা অধ্যায় ম্যাক্সিমাম স্টুডেন্টই পারে, কারো সমস্যা হয় না। 99% স্টুডেন্টের সমস্যা হয় এই অধ্যায়টাতে 11.4। এর আগের তিনটা অধ্যায়ে খুব একটা প্রবলেম হয় না, একটু প্র্যাকটিস করলে অঙ্কগুলো সবাই পারে। বাট এই অধ্যায়ের অঙ্কগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করতে হয়। আর এই অধ্যায়ে একটু বড় অধ্যায় তো, এবং অনেক একটু কঠিন কঠিন অনেক বেসিক আছে অধ্যায়টাতে। ওইগুলোর কারণে স্টুডেন্টগুলো এগুলো কখনো নোট করে রাখে না, বা স্যার শুধু একবার বলে একবার শুনে পরবর্তীতে আর এগুলো কখনো নোট করে না বা আলাদা করে লিখে রাখে না। এই জন্যই সমস্যাটা সবচেয়ে বেশি হয়। তো খেয়াল করো, প্রথমে এই অধ্যায়ে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সরল রেখার সমীকরণ। সরল রেখার সমীকরণ, সরল রেখার সমীকরণ। প্রথমে যেটা আলোচনা করব সরল রেখার সমীকরণ নিয়ে আলোচনা করব। সরল রেখার সমীকরণ কিভাবে বের করতে হয়, তিনটা সূত্র আছে এই অধ্যায়ে। সরল রেখার সমীকরণ বের করার টোটাল তিনটা ফর্মুলা আছে। তিনটা ফর্মুলাই আমি সূত্র আকারে সুন্দর করে লিখে দিব। তারপর সময় থাকলে প্রত্যেকটা সূত্রের একটা একটা করে অঙ্ক আমি দেখাবো। সরল রেখার সমীকরণ বের করার প্রথম সূত্র, প্রথম সূত্র
প্রথম সূত্রটা এভাবে লেখো, x1, y1 বিন্দুগামী এবং x1, y1 বিন্দুগামী এবং m ঢাল বিশিষ্ট সরল রেখার সমীকরণ। সরল রেখার সমীকরণ x1, y1 বিন্দুগামী এবং m ঢাল বিশিষ্ট সরল রেখার সমীকরণ। সূত্র হলো y মাইনাস y1 m ইন্টু x মাইনাস x1। এটা হচ্ছে সরল রেখার সমীকরণ বের করার একটা সূত্র। আমি বলেছি টোটাল 3টা সূত্র আছে সরল রেখার সমীকরণ বের করার। 3টা সূত্র আছে, এটা হচ্ছে একটা সূত্র। এই সূত্র দিয়ে আমরা সরল রেখার সমীকরণ কখন বের করব? এই সূত্র দিয়ে সরল রেখার সমীকরণ কখন বের করব? যখন একটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকবে এবং সরল রেখাটার ঢাল দেওয়া থাকবে। এই যে m হচ্ছে ঢাল, তোমরা জানো 11.3 অধ্যায়ে তোমরা পড়েছো যে m হচ্ছে ঢাল আর x1, y1 হচ্ছে বিন্দু। তাহলে কোন সরল রেখার যখন ঢাল দেওয়া থাকবে এবং একটা বিন্দু দেওয়া থাকবে, সরল রেখার উপরে একটা বিন্দু দেওয়া থাকবে। আবার বলতেছি, যখন কোন রেখার ঢাল দেওয়া থাকবে এবং সরল রেখার উপরে অবস্থিত একটা বিন্দু দেওয়া থাকবে, তখন এই সূত্রটার সাহায্যে সরল রেখাটার সমীকরণ নির্ণয় করতে হবে। যখন সরল রেখাটার ঢাল দেওয়া থাকবে এবং সরল রেখার উপরে অবস্থিত একটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকবে, তখন এই সূত্রটা দিয়ে সরল রেখার সমীকরণটা নির্ণয় করতে হবে। 2 নাম্বার x1, y1 এবং x2, y2 বিন্দুগামী সরল রেখার সমীকরণ। বিন্দুগামী সরল রেখার সমীকরণ। সূত্রটা হচ্ছে x মাইনাস x1 ডিভাইডেড বাই y মাইনাস y1 সমান x1 মাইনাস x2 ডিভাইডেড বাই y1 মাইনাস y2। এই হচ্ছে আরেকটা সূত্র সরল রেখার সমীকরণ বের করার। এটা আরেকটা সূত্র। এই সূত্রটা কখন ব্যবহার করব? যখন সরল রেখাটার উপরে অবস্থিত দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকবে। এই যে দুইটা বিন্দু x1, y1 হলো একটা বিন্দু, x2, y2 হলো আরেকটা বিন্দু। যখন সরল রেখাটার উপরে অবস্থিত দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকবে, তখন আমরা এই সূত্রটার সাহায্যে সরল রেখাটার সমীকরণ নির্ণয় করব। আচ্ছা, তো খেয়াল করো, আবার বলতেছি, প্রথম সূত্রটা ইউজ করব যদি সরল রেখাটার ঢাল দেওয়া থাকে এবং সরল রেখার উপরে অবস্থিত একটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকে। আর এই সেকেন্ড সূত্রটা ইউজ করব যদি সরল রেখাটার উপরে অবস্থিত দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকে। এবার চলে যাব 3 নাম্বার সূত্র। কোন রেখার ঢাল m
এবং এবং ওয়াই অক্ষের ছেদক সি হলে কোন রেখার ঢাল এম এবং ওয়াই অক্ষের ছেদক সি হলে সরল রেখাটির সমীকরণ কোন রেখার ঢাল এম এবং ওয়াই অক্ষের ছেদক সি হলে সরল রেখার সমীকরণ। সূত্র হলো y ইকুয়াল টু mx প্লাস c। এটা হচ্ছে 3 নাম্বার সূত্র। সরল রেখার সমীকরণ বের করার 3 নাম্বার সূত্র। আচ্ছা, এই 3 নাম্বার সূত্রটা আমরা কখন ব্যবহার করব? যখন সরল রেখার ঢাল দেওয়া থাকবে এবং ওয়াই অক্ষের ছেদক দেওয়া থাকবে। এখন তোমরা বলতে পারো যে স্যার, ঢাল তো আমরা বুঝি, কিন্তু এই ওয়াই অক্ষের ছেদক বলতে কি বোঝাচ্ছে? ওয়াই অক্ষের ছেদক সি, ওয়াই অক্ষের ছেদককে বলা হচ্ছে সি। এখন এই ওয়াই অক্ষের ছেদকটা কি, এটা আগে বোঝাটা জরুরি, যে ওয়াই অক্ষের ছেদক আসলে কি। একটু খেয়াল করো মনোযোগ দিয়ে। মনে করো আমি তোমাকে ওয়াই অক্ষের ছেদক জিনিসটা কি এটা বোঝাচ্ছি। খেয়াল করো। মনে করো এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, আর এইটা হলো একটা সরল রেখা। এটা হচ্ছে একটা সরল রেখা। তোমরা খেয়াল করে দেখো, এই সরল রেখাটা এক্স অক্ষ থেকে একটা অংশ কিন্তু ছেদ করেছে। সরি, ওয়াই অক্ষ থেকে। দেখো, এই সরল রেখাটা ওয়াই অক্ষ থেকে একটা অংশ কিন্তু ছেদ করছে। এই যে এতটুকু অংশ, এই সরল রেখাটা ওয়াই অক্ষ থেকে এতটুকু অংশ ছেদ করছে। আর এই যে এক্স অক্ষ থেকে এতটুকু অংশ ছেদ করছে। এক্স অক্ষ থেকে এতটুকু অংশ ছেদ করছে, ওয়াই অক্ষ থেকে এতটুকু অংশ ছেদ করছে। তাহলে সরল রেখাটা এই ওয়াই অক্ষ থেকে যে অংশটা ছেদ করেছে, এই যে এটা ওয়াই অক্ষ থেকে যে অংশটা ছেদ করেছে, এটাকেই বলা হয় সি বা ওয়াই অক্ষের ছেদক। একটা সরল রেখা ওয়াই অক্ষ থেকে যতটুকু ছেদ করেছে সেটাই হচ্ছে সি বা ওয়াই অক্ষের ছেদক। সবাই কি জিনিসটা বুঝতে পেরেছো না পারো নাই? তাহলে এই সি এর পরিচয়টা আশা করি ভালো করে পেয়েছো। সবাই ভালো করে বুঝতে পেরেছো। কোন সরল রেখা ওয়াই অক্ষ থেকে যতটুকু ছেদ করে সেটা কি বলা হয়? ওয়াই অক্ষের ছেদক বা সি। ওকে, এদিকে আরেকটা চিত্র এঁকে জিনিসটা একটু ক্লিয়ার করে আবারও মনে করো এই একটা সরল রেখা, ঠিক আছে? দেখো এই সরল রেখাটা ওয়াই অক্ষ থেকে কতটুকু ছেদ করছে? এই যে এতটুকু ওয়াই অক্ষ থেকে ছেদ করছে। এই যে এতটুকু, এই অংশটাই হচ্ছে ওয়াই অক্ষের ছেদক। বা সি। আর এক্স অক্ষ থেকে যেটা ছেদ করে ওটার কোনো নাম নাই। এক্স অক্ষ থেকে যেটা ছেদ করে ওটাকে এক্স অক্ষের ছেদক বলা হবে, বাট ওটার কোনো নাম নাই। এটা হলো এক্স অক্ষের ছেদক, এটা হলো ওয়াই অক্ষের ছেদক। ওয়াই অক্ষের ছেদককে সি দ্বারা প্রকাশ করে, বাট এক্স অক্ষের ছেদককে কোনো কিছু দিয়ে প্রকাশ করে না।
এক্স অক্ষের ছেদককে কোনো কিছু দিয়ে প্রকাশ করে না, ওয়াই অক্ষের ছেদককে সি দিয়ে প্রকাশ করে। ওকে, তাহলে খেয়াল করো, এই হচ্ছে সরল রেখার সমীকরণ বের করার তিনটা সূত্র। সরল রেখার সমীকরণ বের করার তিনটা সূত্র। এখন এই তিনটা সূত্র দিয়ে এই অধ্যায়ে আমরা সরল রেখার সমীকরণ নির্ণয় করব। তিনটা সূত্র কখন কোনটা ব্যবহার করব আশা করি সবাই বুঝতে পেরেছ। আবারও আমি একবার বলে দিচ্ছি। প্রথম সূত্রটা ব্যবহার করব যদি রেখাটার ঢাল দেওয়া থাকে এবং রেখাটার উপরে অবস্থিত একটা বিন্দু দেওয়া থাকে। দ্বিতীয় সূত্রটা ব্যবহার করব যদি সরল রেখাটার উপরে অবস্থিত দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকে। এই তৃতীয় সূত্রটা ব্যবহার করব যদি রেখাটার ঢাল এবং ওয়াই অক্ষের ছেদক সি দেওয়া থাকে। এই হচ্ছে তিনটা সূত্র আমরা তিন ক্ষেত্রে ইউজ করব। ওকে, এই তিনটা সূত্র দিয়ে আমরা কি বের করব, আবার একটু বলি কি বের করব, সরল রেখার সমীকরণ নির্ণয় করব। সরল রেখার সমীকরণ। আচ্ছা, তো তোমরা একটু একটু চট করে সরল রেখার সমীকরণ কাকে বলে এই সংজ্ঞাটা একটু লিখে ফেলো। এটা শুরুতেই বলার দরকার ছিল, শুরুতে আমি ভুলে গেছি, বলতে মনে নাই। একদম শুরুতেই বলার দরকার ছিল যে সরল রেখার সমীকরণ কাকে বলে। একটু লিখে ফেলো এখন, সরল রেখার সমীকরণ কাকে বলে সংজ্ঞাটা একটু লিখে ফেলো। আমি এগুলো মুছে দিলাম। আচ্ছা ভাই, এখানে নিচে লিখি, আমি নিচে লিখি সরল রেখার সমীকরণ কাকে বলে। এইভাবে লেখো যে এক্স ও ওয়াই চলকের এক্স ও ওয়াই চলকের এক ঘাত বিশিষ্ট এক্স ও ওয়াই চলকের এক ঘাত বিশিষ্ট সমীকরণকে সরল রেখার সমীকরণ বলে। সরল রেখার সমীকরণ বলে। এটা হচ্ছে সরল রেখার সমীকরণ কাকে বলে তার সংজ্ঞা। এক্স ও ওয়াই চলকের এক ঘাত বিশিষ্ট সমীকরণকে সরল রেখার সমীকরণ বলে। আমি একটু উদাহরণ দিয়ে বুঝাই দিব যে অ্যাকচুয়ালি জিনিসটা কি বলেছি সংজ্ঞাটার মধ্যে। আশা করি সংজ্ঞাটা সবার লেখা হয়েছে। আমি সংজ্ঞাটা মুছে দিলাম। দেখো, মনে করো এই যে আমি একটা সমীকরণ লিখলাম এক্স এবং ওয়াই চলকের। এই যে দেখো, এক্স আর ওয়াই চলকের একটা সমীকরণ লিখছি আমি। তো সংজ্ঞার মধ্যে আমি কি বলছি যে এক্স ও ওয়াই চলকের এক ঘাত বিশিষ্ট। এক ঘাত, ঘাত মানে কি? ঘাত মানে হচ্ছে পাওয়ার। আমরা বলি না পাওয়ার, পাওয়ারকে বাংলায় বলে ঘাত। পাওয়ার হচ্ছে ইংরেজি শব্দ, পাওয়ার হচ্ছে ইংরেজি শব্দ, ওটার বাংলা হচ্ছে ঘাত। তাহলে বলেছি এক্স ও ওয়াই চলকের এক ঘাত বিশিষ্ট। এক ঘাত মানে হলো পাওয়ার এক, ঘাত মানে পাওয়ার। তাহলে যে সকল সমীকরণের এক্স এবং ওয়াই চলকের পাওয়ার হচ্ছে এক বা ওয়ান, যে সকল সমীকরণের এক্স এবং ওয়াই চলকের পাওয়ার হচ্ছে ওয়ান, ওই সকল সমীকরণকে বলে সরল রেখার সমীকরণ। যেমন এই যে সমীকরণটা লিখছি, দেখো এক্স এর পাওয়ার কত? ওয়ান। ওয়াই এর পাওয়ার কত? ওয়ান। এক্স এর পাওয়ার ওয়ান, ওয়াই এর পাওয়ার ওয়ান। সো এই সমীকরণটাকে আমরা বলবো একটা সরল রেখার সমীকরণ। সরল রেখার সমীকরণ হতে হলে এক্স এর পাওয়ারও ওয়ান হতে হবে, ওয়াই এর পাওয়ারও ওয়ান হতে হবে। এরকম আরো অসংখ্য উদাহরণ আছে।
যেমন মনে করো 2x মাইনাস 5y ইকুয়াল টু 6, এটাও একটা সরল রেখার সমীকরণ। x এর পাওয়ার 1, y এর পাওয়ার 1, x এবং y চলকের একঘাত বিশিষ্ট সমীকরণ। একঘাত, একঘাত মানে হচ্ছে পাওয়ার 1 বা পাওয়ার 1। যদি মনে করো আমি এরকম একটা সমীকরণ লিখি, দেখো যদি আমি এরকম একটা সমীকরণ লিখি যে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু 9, এইটা কিন্তু সরল রেখার সমীকরণ হবে না। এটা কিন্তু সরল রেখার সমীকরণ নয়, কারণ এক্স এর ঘাত বা পাওয়ার হচ্ছে 2, ওয়াই এর ঘাত বা পাওয়ার হচ্ছে 2। এটাকে আমরা সরল রেখার সমীকরণ বলতে পারবো না। সরল রেখার সমীকরণ হতে হলে x এবং y দুইটারই পাওয়ার 1 হতে হবে। একটার পাওয়ার 1 হলেও হবে না। যদি তুমি এরকম লেখো তাও হবে না। এই যে দেখো, যদি এরকম লেখো যে x স্কয়ার মাইনাস ওয়াই ইকুয়াল টু 5, হবে না। এটা সরল রেখার সমীকরণ হবে না। x এর পাওয়ার হচ্ছে 2, y এর পাওয়ার 1, তাও হবে না। আমি বলেছি x এবং y দুইটারই পাওয়ার 1 হতে হবে, তাহলে ওই সমীকরণটাকে সরল রেখার সমীকরণ বলা যাবে। সো এটা সরল রেখার সমীকরণ নয়, এটা সরল রেখার সমীকরণ নয়। আশা করি জিনিসটা বুঝতে পারছো যে সরল রেখার সমীকরণ কাকে বলে। এটা কিন্তু এমসিকিউ এ আসে। এই জিনিসটা মাঝে মাঝে এমসিকিউ আসে। কিভাবে আসে? যে নিচের কোনটি সরল রেখার সমীকরণ, 4টা অপশন দেওয়া থাকে। নিচের কোনটি সরল রেখার সমীকরণ, 4টা অপশন দেওয়া থাকে। তা তুমি দেখবা যে x এবং y এর পাওয়ার 1 আছে কোনটাতে। যে সমীকরণের x এর পাওয়ার এবং y এর পাওয়ার 1, ওই সমীকরণটাই হবে সরল রেখার সমীকরণ। আশা করি আমার কথা সবাই বুঝতে পেরেছ। ওকে, তাহলে এই যে 3টা সূত্র বোর্ডে লিখে রেখেছি, এই 3টা সূত্র দিয়ে আমরা সরল রেখার সমীকরণ নির্ণয় করব। তোমাদের বইয়ে এই 3টা সূত্রেরই অঙ্ক আছে। সবাই একটু হায়ার ম্যাথ বইটা বের করো। সবাই একটু হায়ার ম্যাথ বইটা বের করো। হায়ার ম্যাথ বইটা একটু সবাই বের করো। 11.4 অধ্যায়টা বের করো সবাই। 11.4 অধ্যায়টা বের করো। 268 পৃষ্ঠা, 268 পৃষ্ঠায় আছে দেখো। জি স্যার, বের করেছি। দেখো এখানে একদম নিচের দিকে যে 10 নাম্বার অঙ্কটা, 9 নাম্বার পর্যন্ত হচ্ছে এমসিকিউ। 9 নাম্বার পর্যন্ত হলো এমসিকিউ। 10 নাম্বার যে অঙ্কটা, 10 নাম্বার অঙ্কটা এই প্রথম সূত্রের অঙ্ক। তারপর 11 নাম্বার অঙ্কটা দ্বিতীয় সূত্রের অঙ্ক। 12 নাম্বার অঙ্কটা এই তৃতীয় সূত্রের অঙ্ক। কিভাবে একটু পড়ে দেখো। 10 নাম্বার অঙ্কটায় কি কি দেওয়া আছে দেখো। 10 নাম্বার অঙ্কটায় কি কি দেওয়া আছে? একটি সরল রেখার সমীকরণ নির্ণয় করো যা 2 - 1 বিন্দু দিয়ে যায় এবং যার ঢাল হচ্ছে 2। কি কি দেওয়া আছে দেখছো তো? ঢাল দেওয়া আছে আর একটা বিন্দু দেওয়া আছে 2 - 1। বিন্দুটা হচ্ছে 2 - 1। তাহলে একটা বিন্দু দেওয়া আছে আর ঢাল দেওয়া আছে। তাহলে সরল রেখাটার সমীকরণ আমরা এই প্রথম সূত্র দিয়ে বের করব। প্রথম সূত্রটা তো আমি এই জন্যই বলছিলাম যে সরল রেখার ঢাল আর একটা বিন্দু দেওয়া থাকলে সরল রেখাটার সমীকরণ প্রথম সূত্র দিয়ে বের করতে হবে। 11 নম্বর অঙ্ক দেখো। 11 নম্বর অঙ্ক দেখো। নিম্নোক্ত বিন্দু সমূহ দ্বারা অতিক্রান্ত সরল রেখার সমীকরণ নির্ণয় করো। দেখো 11 নম্বরের প্রত্যেকটা অঙ্কে 2টা করে বিন্দু দেওয়া আছে। 11 নম্বরের প্রত্যেকটা অঙ্কে 2টা করে বিন্দু দেওয়া আছে। 2টা বিন্দু দিয়ে সরল রেখাটার সমীকরণ বের করতে বলেছে। তাহলে এটা আমরা 2 নম্বর সূত্র দিয়ে করব। 2 নম্বর সূত্রটা বলছিলাম না যে 2টা বিন্দু দেওয়া থাকলে
দুইটা বিন্দু দেওয়া থাকলে রেখাটার সমীকরণ এই সূত্র দিয়ে বের করতে হবে। তারপর 12 নম্বর অঙ্ক দেখো, 12 নম্বরের প্রত্যেকটা অঙ্কে দেখো, প্রত্যেকটা অঙ্কে ঢাল দেওয়া আছে এবং ওয়াই ছেদক দেওয়া আছে। ওয়াই ছেদক মানে ওয়াই অক্ষের ছেদক মানে সি, ওয়াই অক্ষের ছেদক মানে হচ্ছে সি। ঢাল দেওয়া আছে মানে হচ্ছে এম এর মান, আর ওয়াই অক্ষের ছেদক দেওয়া আছে মানে সি এর মান। তাহলে রেখাটার সমীকরণ 3 নম্বর সূত্র দিয়ে বের করব। তো চলো আমরা একটা একটা করে অঙ্ক এখান থেকে শেষ করি। প্রথমে আমি 10 নম্বর অঙ্কটা করব। দেখো 10 নম্বর অঙ্ক, লেখো দেওয়া আছে রেখাটি 2 - 1 বিন্দুগামী এবং রেখাটির ঢাল m equal to 2। রেখাটার ঢাল m equal to 2। এবার আমরা রেখাটার সমীকরণ বের করব। সুতরাং রেখাটির সমীকরণ সূত্রটা কি ছিল? 1 নাম্বার সূত্রটা কি ছিল? y - y1 m into x minus x1। তাহলে এই যে দেখো, এই যে বিন্দুটা দেওয়া আছে, এই বিন্দুটা হলো x1 y1। যে বিন্দুটা দেওয়া আছে বিন্দুটা হলো x1 y1, ওকে। আর এই m হচ্ছে ঢাল। চলো এই সূত্রটাতে বসাই। সূত্রটা কি দেখো, y minus y1, তাহলে y minus y1, বলো তো y1 কত? এখানে বলো y1 কত? -1। y1 হচ্ছে -1। একটু আগে আমি বলেছি কিন্তু যে এই বিন্দুটা হলো x1 y1, এই বিন্দুটা হলো x1 y1। এই যে x1 হচ্ছে 2, y1 হচ্ছে -1, তাহলে y minus y1 হচ্ছে -1। এই যে এই সূত্রে বসাচ্ছি, খালি দেখে দেখে বসাচ্ছি। y minus y1, y1 কত? y1 হচ্ছে -1 equal to m, m কত? m হচ্ছে 2। তারপর x minus x1, x minus x1 কত? এই যে x1 হচ্ছে এটা, এই যে x1, এটা x1, x1 হচ্ছে 2। এখন তোমরা অনেকেই চিন্তা করতে পারো যে স্যার এই সূত্রটার মধ্যে আমরা এই যে y আর x এর জায়গায় কিছু বসাবো না? এই যে x তারপর এই যে y, এই দুইটার জায়গায় কি কিছু বসবে না? না, এই দুইটার জায়গায় কিছু বসবে না। কেন বসবে না? কারণ x আর y হচ্ছে এখানে চলক। চলক ছাড়া কখনো সমীকরণ হয় না। x আর y, এই যে y, এই যে y আর এই যে x, এই দুইটার জায়গায় কোনো মান বসবে না, কারণ এই দুইটা চলক। চলক ছাড়া কখনো সমীকরণ হয়? চলক না থাকলে কখনো সমীকরণ হয় না। এই x আর y হচ্ছে এখানে চলকের কাজ করতেছে, তাই এই দুইটার জায়গায় কিছু বসবে না। বসবে কার কার জায়গায়? বসবে হচ্ছে y1 এর জায়গায়, x1 এর জায়গায় আর m এর জায়গায়। x1 y1 আর m, এই তিনটার জায়গায় মান বসবে। আশা করি আমার কথা সবাই বুঝতে পেরেছো। তাহলে এখানে আসতেছে y plus 1 equal to 2x minus 4, বা y plus 1, আচ্ছা এটা কাজ, 2x কে এই পাশে নিয়ে আসো, 2x কে এই পাশে নিয়ে আসো আর 1 কে ওই পাশে নিয়ে যাও।
2x কে এই পাশে আনছি, 1 কে ওই পাশে নিছি, তাহলে y মাইনাস 2x ইকুয়াল টু -5। এটাই অ্যান্সার, এটাই হচ্ছে সরল রেখার সমীকরণ, এটাই হচ্ছে সরল রেখাটার সমীকরণ। আশা করি বুঝতে পেরেছো সবাই। 10 নাম্বার অঙ্ক ছিল এটা। এবার আমরা 11 নাম্বার অঙ্কটা করব। 11 নাম্বার, তবে 11 নাম্বার অঙ্কটা করার আগে, ওকে খেয়াল করো সবাই, 11 নাম্বার অঙ্ক করব। 11 নাম্বারে 3টা অঙ্ক আছে মনে হয়, যে কোনো একটা করে দিচ্ছি। দেখো 11 নম্বরে 3টা অঙ্ক আছে, 2টা বিন্দু দেওয়া আছে, সরল রেখাটার সমীকরণ নির্ণয় করতে হবে। গ নাম্বারটা করতেছি। দেখো গ নাম্বার, এ বিন্দুটা হলো a,0, বি বিন্দুটা হলো 2a, 3a। এই হচ্ছে 2টা বিন্দু। এই 2টা বিন্দু দিয়ে সরল রেখাটার সমীকরণ নির্ণয় করতে হবে। তো 2টা বিন্দু দেওয়া থাকলে সরল রেখাটার সমীকরণ বের করার সূত্র কি লিখে দিয়েছি? x - x1, y - y1, x1 - x2, y1 - y2। এটা হচ্ছে সূত্র, এটা হচ্ছে সূত্র। 2টা বিন্দু দেওয়া থাকলে আমরা সব সময় এই সূত্রটা দিয়ে সরল রেখার সমীকরণ বের করব। তাহলে দেখো AB রেখার সমীকরণ, এখানে 2টা বিন্দু A আর B দেওয়া আছে, তাই লিখছি AB রেখার সমীকরণ। তো দেখো এখানে এই সূত্রটাতে কোথায় কোথায় মান বসবে? শুধু এই x আর y এর জায়গায় মান বসবে না, x আর y এর জায়গায় শুধু মান বসবে না, বাকি সবগুলোর জায়গায় মান বসবে। আর এই যে দেখো এই প্রথম বিন্দুটা হলো x1 y1, এই যে আমি এখানে ছোট করে লিখে দিচ্ছি x1 y1। আর এই বিন্দুটা হলো x2 y2, x1 y1, x2 y2। তাহলে এই রেখার সমীকরণ, চলো এই সূত্রে বসাই। x - x1, x1 কত? a, ডিভাইডেড বাই y - y1, y - y1 হচ্ছে 0, ইকুয়াল টু x1 - x2, x1 হচ্ছে a, x2 হচ্ছে 2a, ডিভাইডেড বাই y1 - y2, y1 হচ্ছে 0, y2 হচ্ছে 3a। এটা হচ্ছে সূত্র, মানে মান বসাইছি। এখন এটার আমরা নরমাল ক্যালকুলেশন করব। উপরে x - a, নিচে থাকে y, এখানে উপরে হলো -a, নিচে হলো -3a, মাইনাস মাইনাস কাটা, a কাটা, তাহলে x - a বাই y সমান 1/3। এবার আমরা আড়াআড়ি গুণ করে দিব। দেখো আড়াআড়ি যদি গুণ করি তাহলে 3x - 3a সমান y। তাহলে এবার এই 3a কে ওই পাশে নিয়ে যাও, y কে এই পাশে নিয়ে আসো, তাহলে 3x - y ইকুয়াল টু 3a। এটাই হচ্ছে অ্যান্সার, এটাই হচ্ছে সরল রেখাটার সমীকরণ। আশা করি বুঝতে পেরেছো। কারো বুঝতে কোনো সমস্যা আছে? নো স্যার। এই হচ্ছে 11 নম্বর অঙ্ক। এবার 12 নাম্বার থেকে একটা অঙ্ক করে দিব। দেখো 12 নাম্বার থেকে, 12 নাম্বারটা খুবই সহজ, এক লাইনের অঙ্ক।
যেমন দেখো 12 নাম্বারের ঘ করতেছি, লাস্টেরটা 4, দেওয়া আছে ঢাল, ঢাল m ইকুয়াল টু হচ্ছে -3, আর y ছেদক, y ছেদককে c দিয়ে প্রকাশ করে, এটার মান হচ্ছে -5। একটু আগে বলেছিলাম y ছেদক বা y অক্ষের ছেদক, y ছেদকও বলতে পারো বা y অক্ষের ছেদকও বলতে পারো, এটাকে c দিয়ে প্রকাশ করে। তো সূত্রটা কি ছিল? ঢাল আর y অক্ষের ছেদক দেওয়া থাকলে সূত্র ছিল y ইকুয়াল টু mx প্লাস c। এটা ছিল সরল রেখার সমীকরণ বের করার সূত্র। তো খেয়াল করো, এবার লিখবো সুতরাং রেখাটির সমীকরণ, রেখাটির সমীকরণ। মান বসাও, কার কার জায়গায় মান বসবে? শুধু m আর c এর জায়গায় মান বসবে। তাহলে y ইকুয়াল টু m, m কত? m হচ্ছে -3x আর c হচ্ছে -5, বা y ইকুয়াল টু -3x -5। এবার 3x কে এই পাশে নিয়ে আসো, y প্লাস 3x ইকুয়াল টু -5, এটাই অ্যান্সার। এই হচ্ছে 12-4 অঙ্কগুলো। হয়তো আপনাদের কাছে অনেক সহজ মনে হচ্ছে, হ্যাঁ এই অঙ্কগুলো আসলেই সহজ, বাট এগুলো হচ্ছে এই চ্যাপ্টারের সবচেয়ে ইজি অঙ্ক। এগুলো এই চ্যাপ্টারের সবচেয়ে ইজি অঙ্ক। অনেক কঠিন কঠিন অঙ্ক ইনশাল্লাহ সামনে এই অধ্যায়ে আমাদের করতে হবে। ঠিক আছে, আজকে আর করাবো না, আজকে এই পর্যন্তই থাকবে। সূত্রগুলো সবাই ভালো করে মুখস্থ করো, আর এখানে 10, 11, 12 সবগুলো অঙ্ক করে ফেলবা। 10, 11, 12 সবগুলো অঙ্ক করে ফেলো, আর সূত্রগুলো ভালো করে মুখস্থ করে ফেলো। আর আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে